দুইটা সংস্কার কমিশন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আর একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। বিএনপি কিন্তু প্রায় 1.5-2 বছর আগেই একটা 31 দফা দিয়েছে। এই প্রক্রিয়ার আগেই তারা শুরু করেছে যে পরপর দুবার প্রধানমন্ত্রী হিসেবে কেউ নির্বাচিত হবেন না। সংবিধানের মধ্যে কি এমন কোনো আর্টিকেল ক্লজ যুক্ত করা যাবে যার মাধ্যমে পার্টিগুলো নিজেকে সংস্কার করতে বাধ্য হয়? রাজনৈতিক দল আসলে নিজেই উদ্যোগী হতে হবে তার সংস্কারের ব্যাপারে। আমাদের নির্বাচনী ব্যবস্থায় কি আসলে আদৌ সংস্কার দরকার আছে? সরকারের চাওয়াটাই নির্বাচন কমিশন পূরণ করবে, কিন্তু আমাদের এখানে আসলে নির্বাচন কমিশনটা আজ্ঞাবহ হয়ে গেছে। ব্যাংক দখলের ঘটনা, সেখানে গোয়েন্দা সংস্থা ভূমিকা রেখেছে। ডিজিএফআই থেকে নিয়ে, ডিবি থেকে নিয়ে, এনএসআই থেকে নিয়ে সংস্কারের উদ্যোগ তো সেরকম দেখা যাচ্ছে না। তারেক রহমান লন্ডনে আছেন, শেখ হাসিনার ছেলে জয় ওয়াশিংটনে বা যুক্তরাষ্ট্রে আছেন। মানে ওই অর্থে কি আপনার মনে হচ্ছে বাংলাদেশ এখন পলিটিক্যালি টপ জায়গা থেকে অভিভাবক শূন্য অবস্থায় আছি আমরা? 1/11-এর পরে এরকম ঘটনাগুলি ঘটেছিল, তখন -2 বলা হতো। এই সরকার কিন্তু সেরকম না। টিভিএস সংস্কার সংলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আমরা আজ কথা বলবো হাসান মামুনের সঙ্গে, অর্থনীতি রাজনীতির বিশ্লেষক, যদিও উনি মূলত জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট হিসাবেই নিজের পরিচিতি দিতে চান। হাসান মামুন, আপনাকে টিভিএস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা গত কয়েকদিন ধরে যে সংস্কার যে উদ্যোগ চলছে, আপনি জানেন যে প্রথম দিকের 5-6টি সংস্কার কমিশন তারা হয়তো 15 তারিখে তাদের প্রাথমিক রিপোর্ট অথবা প্রস্তাবনা, যেটাই আমরা বলি, সেটা দেবেন। আমরা ধারণা করতে পারি যে তাদের মূলত আসল যে কাজ, যে প্রস্তাবনা তারা দিবেন, সেটা হয়তো তারা অলরেডি তাদের মধ্যে আছে এবং তারা হয়তো এখন সেই খসড়া প্রণয়নের কাজ করছেন, এটা আমরা ধারণা করতে পারি। আমরা দেখেছি যে এই কমিশনগুলো কয়েকভাবে তারা কাজ করেছে। যে স্টেক হোল্ডার যারা, তাদের সঙ্গে তারা কথা বলেছে, সরাসরি মত বিনিময় করেছে, আর তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব চেয়েছে। কিছু ক্ষেত্রে অনলাইনে সার্ভে হয়েছে, কিছু ক্ষেত্রে সরাসরি সার্ভে হয়েছে। তো যেভাবে তারা কাজ করলেন, এবং সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই প্রক্রিয়াটা ঠিক ছিল, যে প্রক্রিয়ার মাধ্যমে তারা আসলে মানুষের মতামতটা ধারণ করে সরকারকে প্রস্তাব দিতে পারবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের উদ্যোগ কিন্তু বাংলাদেশে আর কখনো সেইভাবে আমরা লক্ষ্য করিনি। 1/11-এর পরে যে সরকার এসেছিল তারাও সংস্কারে জোর দিয়েছিল, কিন্তু তারা কিন্তু এরকম সংস্কার কমিশনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা সেভাবে করেনি। তো ফলে অভিজ্ঞতা হিসেবে এটা কিন্তু নতুন। সংস্কারের চাহিদা 91-এ কিছু সংস্কার হয়েছিল। আমরা ব্যাংক সংস্কার কমিশনের কথা জানি, কিন্তু ব্যাপক ভিত্তিক এই যে সংস্কার, প্রথম দফায় তো 6টি কমিশন হলো, তারপরে আরো হয়েছে, এখন বোধহয় 11টা সব মিলিয়ে। তো আরো কমিশন আর হবে বলে মনে হয় না, বরঞ্চ একটা কমিশনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন, যে এই কমিশনের রিপোর্টগুলো এলে তার সুপারিশগুলো নিয়ে যে রাজনৈতিক সংলাপ হবে, সেখানে মানে সরকারের তরফ থেকে কনসেনসাসে পৌঁছার জন্য একটা প্রক্রিয়া হিসেবে এটা উনি স্থির করেছেন, এবং ওনার যে সবশেষ ভাষণ সেখানে উনি এটা উল্লেখ করেছেন। এবং এটাতে উনি বোধহয় হেড করবেন, এবং সঙ্গে আলী রিয়াজ স্যার, আমাদের প্রফেসর আলী রিয়াজ স্যার, যিনি আবার একটা সংস্কার কমিশনের প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশন। তো এদিকে কিন্তু বিশেষ আগ্রহ আছে মানুষের, এবং এটা নিয়ে বিতর্কও আছে। এবং প্রধান উপদেষ্টা নিজেও বোধহয় বলেছেন ভাষণে যে দুইটা সংস্কার কমিশন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আর একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এবং এই দুইটা কমিশনের কাজের গতির উপর অনেকখানি নির্ভর করে যে নির্বাচনটা কত দ্রুত হবে, মানে আসল যেটা মানুষের আকাঙ্ক্ষার জায়গা। তো তারা, আপনি যেটা বলছিলেন যে তারা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এগোচ্ছে, অনলাইনে নিচ্ছে, মত বিনিময় করছে স্থানীয় পর্যায় পর্যন্ত। আমরা রিসেন্টলি দেখলাম যে স্থানীয় সরকার রিফর্মস কমিশনের যে প্রধান, উনি কিছু বক্তব্য রেখেছেন, এবং উনি কিন্তু বলেছেন যে স্থানীয় পর্যায়ে গিয়ে ভিন্ন চিত্র উনি পাচ্ছেন, মানে মানুষের প্রত্যাশার ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, এটা নাকি স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর যে নেতা কর্মী তারাও মনে করে, কারণ তারা একটা শূন্যতার মধ্যে আছে। সেটা আছে, আমরা হয়তো এটা নিয়ে আলাদা আলোচনার বিষয়, বাট বাস্তবতা হচ্ছে যে স্থানীয় সরকারের তো অনেক কাজ, অনেক কাজ, সবগুলো কিন্তু এক ধরনের একটা স্থবিরতা আছে এবং অনেক সেবা পাওয়ার ব্যাপার আছে, সেই সেবাগুলো মানুষ পাচ্ছে না। আর গ্রামের মানুষ কিন্তু স্থানীয় সরকারের উপর নির্ভর করে। স্থানীয় সরকারকে বলা হয় যে হাতের কাছে সরকার, এবং এই নির্বাচনে আমরা দেখি যে স্থানীয় জনগণ কিন্তু ব্যাপকভাবে অংশ নেয়, উৎসাহের সঙ্গে অংশ নেয়, কারণ যারা নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে পরিচিত লোক, দূরের লোক না, তাই না? তো স্থানীয় সরকারের বিরাট ভূমিকা আছে, এবং আমরা আশা করব যে শুধু কেন্দ্রীয় সরকার না, স্থানীয় সরকার সংস্কারেও আসলে অগ্রগতি হবে। আপনি যেটা বলছিলেন যে চিফ অ্যাডভাইজারও মানে নিজেও বলেছেন যে দুটি কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর ইলেকশন, এর মধ্যে একটা হচ্ছে যে সংবিধান সংস্কার। এই সংবিধান সংস্কার নিয়ে নানা ধরনের আপনিও ইঙ্গিত দিয়েছেন যে আপনার মতামত আছে, পক্ষ বিপক্ষ আছে, সংবিধানটা কি, আবার কেউ কেউ বলছেন যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, কবর রচনা করা। সো কয়েকটা জায়গা আছে, একটা হচ্ছে একেবারেই একটা নতুন সংবিধান, একটা হচ্ছে পুনর্লিখন, আর একটা হচ্ছে যে সংস্কার, সেটাও পুনর্লিখনের মধ্য দিয়ে হতে পারে, সংশোধনের মধ্য দিয়ে হতে পারে। এবং আমরা দেখেছি যে এই কমিশনের প্রধান আলী রিয়াজ স্যার, মানে উনি আমার সরাসরি শিক্ষকও, উনি শুরুতে বলেছিলেন যে পুনর্লিখনের কথা বলেছেন। আপনার কি মনে হয় যে আমাদের এই সংবিধান সংস্কারের কোন জায়গাটাতে গেলে আমরা ন্যাশনালি একটা কনসেনসাস পেতে পারি? ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার তো বিষয় না, কারণ এই সংবিধানটা মানে শেখ সাহেব যেটা বলেছিলেন যে শহীদের রক্ত দিয়ে লেখা, তো ছুঁড়ে ফেলার ব্যাপারটা আসলে গ্রহণযোগ্য হয়নি। ওটা হয়তো এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট থেকে তারা বলেন, বা এটাকে মুজিববাদী সংবিধান হিসেবে চিহ্নিত করা, এটা কিন্তু ব্যাপকভাবে গৃহীত হয়নি। আপনি লক্ষ্য করেছেন বোধহয় যে এই সংবিধান প্রণয়ন কমিটিতে যারা যুক্ত ছিলেন তাদের সন্তানরা একটা বিবৃতি দিয়েছেন, এবং বিবৃতিটা বেশ প্রণিধানযোগ্য আমি বলবো, এবং দায়িত্বপূর্ণ। তারা কিন্তু যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছে তাদের সঙ্গে বিরোধে না গিয়ে তারা একটা মধ্যবর্তী কথা বলেছেন। তারা বলেছেন যে এই সংবিধানের সংস্কার হতে পারে, কিন্তু এর কবর রচনার কোনো ব্যাপার নাই। তো আমিও এটা মনে করি যে সংবিধানে যেসব সীমাবদ্ধতা আছে, বিশেষ করে এই সংবিধানে ফেসিবাদের পুনরুত্থানের যে সুযোগগুলো আছে বলে মনে করা হয়, কোন কোন জায়গাগুলো সেগুলো আমরা যদি একটু, যেমন বিএনপি কিন্তু, আমি এখানে বিএনপির প্রসঙ্গটা একটা আনবো, বিএনপি কিন্তু প্রায় ১.৫-২ বছর আগেই একটা ৩১ দফা দিয়েছে, এবং তারা তাদের আন্দোলনে সহযাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করেই এই দফাগুলো ঠিক করেছে, বাড়িয়েছে দফা পরে আরো। সেখানে মানে এই প্রক্রিয়ার আগেই তারা শুরু করেছে যে সংবিধানে কিছু সংস্কার আনা দরকার, যেমন পরপর দুবার প্রধানমন্ত্রী হিসেবে কেউ নির্বাচিত হবেন না বা দাঁড়াবেন না। তারপর হচ্ছে যে ৭০-এর অনুচ্ছেদ, এটা ব্যাপকভাবে আলোচিত, অনেকদিন ধরে আলোচিত, যে ৭০-এর অনুচ্ছেদের সংস্কার প্রয়োজন। বিভিন্ন দেশে এমপিদের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বিভিন্নভাবে, আমরা কিভাবে এটা নিশ্চিত করতে পারি? এটা কিন্তু এটা নিয়ে একটা ব্যাখ্যা আছে যে অনেকে বলতে চান ৭০ অনুচ্ছেদ শুধুমাত্র সরকারের অনাস্থার জায়গা আর অর্থ বিল, অর্থ বিলের ব্যাপার আছে, বাকি জায়গাগুলোতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন। তো এটা আবার আসলে রাজনৈতিক দলের সংস্কারের সঙ্গে সম্পর্কিত। রাজনৈতিক দলে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে সেই দল যখন পার্লামেন্টে অংশগ্রহণ করবে, তার যে সব প্রতিনিধি থাকবে পার্লামেন্টে, তারা কিন্তু মুখ খুলে কথা বলতে চাবেন না। ফলে এই ব্যাপারগুলো আসলে প্র্যাকটিসের সঙ্গেও সম্পর্কিত। এটা আলী রিয়াজ ভাই বোধহয় বলেছেন যে এটা চর্চারও ব্যাপার, এটা শুধু আইন করার ব্যাপার না, সংস্কারের ব্যাপার না। তবে সংস্কার করলে প্রক্রিয়াটা শুরু হতে পারে, এটা হচ্ছে একটা বিষয়। আর সংবিধানে পার্টি লিডার এবং প্রাইম মিনিস্টার যদি আমরা পার্লামেন্টে যদি একই ব্যক্তি হয়, তাহলে তো ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার একটা প্রবণতা দেখা দেয়, এবং এটা ব্যাপকভাবে দেখা গিয়েছে। বিশেষ করে বিগত সরকারের আমলে তো এটা মানে সমস্ত কিছু একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। এটা বেগম জিয়ার আমলেও কিছুটা ছিল, কিন্তু এই প্রক্রিয়াটা পরে ত্বরান্বিত হয়েছে। এই জায়গাগুলো সংস্কারের বদলে বিপরীতমুখী কাজ হয়েছে বাংলাদেশে। আর সংবিধানে পরিমার্জন, সংশোধন, সংযোজন যে হয়নি তা তো না,
অনেকগুলো সংশোধনী হয়েছে, 17টা সংশোধনী হয়েছে, এবং এই সংশোধনীগুলো জাতীয় স্বার্থের বদলে দলীয় এবং গোষ্ঠীগত স্বার্থে হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থেও হয়েছে। একটা ছিল একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বাকশাল, পঞ্চম সংশোধনী সামরিক শাসন, সপ্তম সংশোধনী সামরিক শাসন, আবার একটা ভালো ছিল সংশোধনী কেয়ারটেকার সিস্টেম, এটাকে উৎখাত করা, আবার আরেক সংশোধনীতে উৎখাত করা হয়েছে, এবং করে সংবিধানের একটা বড় অংশকে কিন্তু বদল করে ফেলা হয়েছে। যে জন্য বলা হচ্ছে যে সংবিধান পুনর্লিখনটা অনেকটা সংবিধানের নতুন করে লেখার মতোই হয়ে যাবে, এটা আলী রিয়াজ ভাই বলছেন। তো এটা পঞ্চদশ সংশোধনীর কারণে হয়েছে। এই সংশোধনী তো চ্যালেঞ্জড হয়েছে আদালতে, এবং একটা রায় হয়েছে যেখানে এই সংশোধনী বাতিলের পথ সুগম হয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পথ প্রশস্ত হয়েছে। এবং আরেকটা বোধহয় রিভিউ পিটিশন আছে, সেটা হচ্ছে মানে আপনার 20-22 তারিখে সামনেই আছে। তো এর ভেতর দিয়ে মনে করা হচ্ছে, আশা করা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে পারে। আপনি যে বলছিলেন যে রাজনৈতিক দলের সংস্কার, বা বিএনপি নিজেও 31 দফা দিয়েছে যেখানে রাষ্ট্র মেরামতের কথা বলছে, তো সংবিধানের মধ্যে কি এমন কোনো মানে আর্টিকেল ক্লজ যুক্ত করা যাবে যার মাধ্যমে পার্টিগুলো নিজেকে সংস্কার করতে বাধ্য হয়? পার্টিগুলোর সংস্কারের বিষয়টা বোধহয় ইলেকশন কমিশনের যে আইন, সেটার সঙ্গে সম্পর্কিত। তাদের যে রেজিস্ট্রেশন হওয়া, নিবন্ধিত হওয়া, যেমন কোন কোন দল নিবন্ধিত হতে পারেনি কারণ তারা কতগুলো শর্ত পূরণ করে, রিপ্রেজেন্টেশন অফ পাবলিক অর যেটা গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও 72 যেটা বলে, তো এর সাথে সম্পর্কিত। এবং আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দল আসলে নিজেই উদ্যোগী হতে হবে তার সংস্কারের ব্যাপারে। একটা খবর দেখছিলাম, ছোট একটা পার্টি, ছোট বলে আমি তুচ্ছ করছি না, মানে সাইজ হিসেবে বলছি, বাংলাদেশ এবি পার্টি, আছে, তারা সম্প্রতি একটা ডিবেটের আয়োজন করেছে দেখলাম কেন্দ্রীয় কার্যালয়ে। আর ছোট্ট একটা খবর আছে আজকে, ইন্টারেস্টিং খবরটা, যদিও ভেতরের পাতায় এসছে, এটা কিন্তু ভেতরের পাতার খবর না, এটা গুরুত্ব সহ ছাপা উচিত। সেটা হচ্ছে তারা চেয়ারম্যান পদে যারা প্রার্থী হবেন তাদের মধ্যে একটা ডিবেটের আয়োজন করেছে। 3 জন এখানে ডিবেটে অংশ নিয়েছেন, এবং তাদের সম্মেলন হবে সামনে 10 তারিখ, দলীয় চেয়ারম্যান, এবং ডিবেটটা হয়ে গেছে, সেখানে ভোটাভুটি হবে। তো এটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, মানে এবি পার্টি কোত্থেকে এসছে সেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে, কিন্তু আমি বলছি যে এখন তারা যে অবস্থায় আছে এবং যে চর্চাটা করতে চাচ্ছে এটা কিন্তু উল্লেখযোগ্য। কিন্তু আপনি দেখেন যে সেক্ষেত্রে আমি ধরলাম যে এবি পার্টির পক্ষে সম্ভব, আমাদের সাবেক অর্থে যে ইমিডিয়েট পাস যে রুলিং পার্টি আওয়ামী লীগ বা বিএনপি, এখানকার নেতা নেত্রীরা একক নেতৃত্ব এত বেশি ইনফ্লুয়েন্স রাখে, সেখানে কি এরকম কাউন্টার করার মতো চেয়ারম্যান পদে? সেখানে তো আসলে খুব কঠিন। আওয়ামী লীগে আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনা সবসময় বলতেন কাউন্সিলের আগে যে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ালে দাঁড়াক, কিন্তু উনি জানতেন ওনার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। আপনার মনে আছে 91 সালে নির্বাচনে একটু অপ্রত্যাশিত হয়ে পরাজিত হওয়ার পরে উনি কিন্তু পদত্যাগ করেছিলেন, কিন্তু উনি আবার ব্যবস্থা করে রেখেছিলেন যে দলীয় কর্মীরা তাকে পদত্যাগ করতে দেবে না, সবাই রাস্তায় শুয়ে পড়েছিল এবং তাকে যেতে দেবে না ইত্যাদি। তো এগুলো হচ্ছে অ্যারেঞ্জড। তো এইসব অ্যারেঞ্জ সিস্টেমে আসলে গণতন্ত্র চর্চা তো হয় না। আমরা দেখেছি এমনকি সাধারণ সম্পাদক পদ, সে জায়গায় যদি একটা প্রক্রিয়া ঠিক করা হতো, ভোটাভুটি ইত্যাদি, সেটাও কিন্তু হয়নি। এমনকি ছাত্রলীগের নেতৃত্ব, সেটাও ওই কেন্দ্রীয়ভাবে শেষে বোধহয় দুই একটা হয়েছিল, সেগুলো নিয়েও প্রশ্ন আছে। আসলে নির্বাচন ব্যবস্থাটাই গত 15.5 বছরে শেষ হয়ে গেছে। এমনকি সবকিছুই একটা একক ব্যক্তি কেন্দ্রিক ছিল। এবং আপনি লক্ষ্য করবেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলো কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ফেয়ার হয়েছে, এছাড়া পেশাজীবী নির্বাচনও কিন্তু ঠিক মতো হতো না। ব্যবসায়ীদের নির্বাচনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দিষ্ট করে দেওয়া হতো যে কারা নেতৃত্বে আসবে, এবং দীর্ঘদিন ধরে নেতৃত্বে কোনো পরিবর্তন ওইসব ক্ষেত্রে হয়নি। এমনকি সাংবাদিকদের সংগঠন হস্তক্ষেপ ছিল যে কে মানে ভোটে না, কে প্রার্থী হবেন কে প্রার্থী হবেন না, এবং জয় পরাজয়টা নিশ্চিত করা হতো অন্যভাবে, এবং এখানে টাকা পয়সার খেলা হতো, এমনকি এখানে গোয়েন্দা সংস্থারও ভূমিকা আমরা লক্ষ্য করতাম। আপনি যেটা বলছেন যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কারের সম্পর্ক থাকতে পারে, আর এমনিতে আমাদের নির্বাচনী ব্যবস্থায় কি আসলে আদৌ সংস্কার দরকার আছে যদি সরকার যদি ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন কমিশনকে কাজ করতে দেয় বা কমিশন পারে? একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে নতুন করে, কিন্তু বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত, এর মধ্যে মনে হয় যে সরকারের ভূমিকাটাই মুখ্য হবে, মানে সরকারের চাওয়াটাই
নির্বাচন কমিশন পূরণ করবে, সরকারকে একটা মুখ্য ভূমিকা থাকতে হবে। এর আগে কিন্তু কেয়ারটেকার সরকারগুলোতে আমরা তাই দেখেছি যে সরকারের একটা ডিসাইসিভ ভূমিকা থাকতো, সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করত, সরকার নির্বাচন কমিশনকে কাজ করতে দিত এবং নির্বাচন কমিশন কাজ করত। আসলে আমরা যেটা চাই সেটা হলো যে নির্বাচন কমিশন যেন একটা স্বাধীন সংস্থা হিসেবে গড়ে ওঠে, তার নিজস্ব আইন কানুন থাকে এবং সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সরকারের মুখের দিকে না তাকিয়ে। মানে অ্যাট লিস্ট আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে তো সেটা করেছে নির্বাচন কমিশন, সেটা হয়েছে। যদিও নির্বাচনে একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যবস্থাটি ভেঙে পড়েনি। কেউ বলেনি যে নির্বাচনটা ব্যাপকভাবে ফ্লড হয়েছে বা কারচুপিপূর্ণ হয়েছে, বা যারা জনপ্রতিনিধি হয়ে এসছেন তারা সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল না, এটা বলার সুযোগ তৈরি হয়নি। এবং যেটুক ক্ষতি হয়েছে সেটা হয়তো রিফর্ম করে নেওয়া যাবে। কিন্তু আমাদের এখানে আসলে নির্বাচন কমিশনটা আজ্ঞাবহ হয়ে গেছে। আমরা 111-এর পরে দেখেছি নির্বাচন কমিশন কিভাবে ব্যবহৃত হয়েছে রাজনৈতিক দল, মানে প্রধান রাজনৈতিক দলকে ভাঙার জন্য বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, এবং বিএনপিকে ভেঙে যে অংশ ছিল সংস্কারবাদী সোকল্ড সরকার সমর্থক তাদেরকে প্রতীক দেওয়া হয়েছে, আপনার মনে আছে নিশ্চয়ই। যাই হোক, সেসব টেকেনি, শেষ পর্যন্ত মূল অংশই প্রতীক পেয়েছে এবং তারা নির্বাচনে এবং শেষ পর্যন্ত ইলেকশনটা ফ্রি ফেয়ার হয়েছে মোরলেস। কিন্তু ইলেকশনের রেজাল্ট বলে দেয় যে এটা মানে কতটা ফ্রি হয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে। বলে আমার মনে আছে যে আমি তো তখন একটি টেলিভিশন চ্যানেলের বার্তা সম্পাদক, সো যেদিন নির্বাচন হলো 29 ডিসেম্বর বোধ হয়, আমি ভোর 4টা থেকে নিউজ রুমে ছিলাম। সো আমি যদি রিকল করি, ইয়েস, আমি মনে করতে পারি যে সেই নির্বাচনে গোয়েন্দা সংস্থার একটা ভূমিকা ছিল, যেটা মিডিয়াতেও তারা ট্রান্সমিট করেছে। হ্যাঁ, সো ইয়েস, এরপরও মনে হয় যে ওই সময়কার নির্বাচন 30টা আসন পাওয়া বিএনপির পক্ষে। আপনার মনে থাকার কথা, আমার তো মনে আছে, আপনার মনে থাকবে যে বিএনপি 1996 সালে ক্ষমতা মানে হস্তান্তরে বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের মুখে। তারপরেও তারা নির্বাচনে কিন্তু 116টা সিট পেয়েছিল, এবং সেই নির্বাচনে হিসেব করে দেখা যায় যে জামাত যদি বিএনপির সঙ্গে থাকতো, ট্রেডিশনালি যেটা হয়ে থাকে আর কি, তাহলে দেখা যেত যে বিএনপি নির্বাচনে জিতেছে, 96-এও জিতেছে এটা। তো বিএনপির এই অবস্থাটা ছিল, তো সেটার পরিবর্তন হয়ে 30 সিট পাওয়া, এটা আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ বলে মনে হয়। এবং এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে যে ওই নির্বাচনটাও কতখানি ফেয়ার ছিল। এবং মানে এরকম বলা হচ্ছে যে ওই নির্বাচনের পর থেকেই দেশে আসলে একটা একপক্ষীয় শাসন ব্যবস্থা কায়েমের একটা পথে আমরা গিয়েছি। আরেকটা হলো যে ওই নির্বাচনে মনে করা হয় যে আওয়ামী লীগের 2/3 মেজরিটি এনশিওর করা হয়েছে, যাতে সংবিধানে এই ধরনের পরিবর্তন আনা যায় এবং একটা একনায়কতন্ত্রের দিকে দেশটা চলে যেতে পারে। মানে আজকেও দেখছিলাম যে কেউ কেউ বলছিল যে এরকম একটা অভিযোগ করা হয় যে তখনকার গোয়েন্দা সংস্থা এবং আমাদের পার্শ্ববর্তী দেশেরও একটা ভূমিকা ছিল, যে সেই ইলেকশনের পরে যেন আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এইমুখী হয় বা এইভাবে চলে। আপনি ট্রু যে এখন ক্ষমতার সাথে যে আমি যেটা বলছিলাম যে ইলেকশন কমিশন ইলেকশন আয়োজনের ক্ষেত্রে আসলে ক্ষমতায় কে আছে এটার উপর অনেকটাই ডিপেন্ড করে, এবং যদি ক্ষমতাসীনরা চান তাহলে ইলেকশন কমিশন ফ্রি ফেয়ার, ক্ষমতাসীনরা না চাইলে ইলেকশন কমিশন ফ্রি ফেয়ার না, বা ফ্রি ফেয়ার হওয়ার মতো ওইরকম গার্ডস সম্পন্ন মানুষ আমরা দেখেছি বলে মনে হয় না। মানে এরকম না যে ফাইন আমি ধরলাম যে ইমিডিয়েট পাস ইলেকশন কমিশন গঠিত হলো, সরকারই করলো, বাট তারা তো একটা ইলেকশন তো ফ্রি ফেয়ার করার মতো অবস্থায় তারা থাকতে পারতো। বাট এন্ড অফ দ্য ডেতে আসলে সেটা হয়তো সম্ভব হয় না যখন একটা দেশ এরকম একক কর্তৃত্ব পরায়ণ একটা রাষ্ট্র কাঠামোতে থাকে। তো সেই ক্ষমতার সাথে কিন্তু দুর্নীতির খুব সম্পর্ক। আমরা যদি দেখি যে গত 15 বছরে প্রতিদিনই পত্রিকাতে খবর আসছে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সো এই দুর্নীতি চেক দেওয়ার জন্য দুর্নীতি কমিশনকেও সংস্কার করার একটা এজেন্ডা আছে, এবং ওনারাও হয়তো রিপোর্ট দেবেন। তো এটাও কি একই রকম না ইলেকশন কমিশনের মতো, যে দুদক যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে সে সংস্কার কিভাবে হবে? আমি ধরে নিচ্ছি যে ইলেকশনটা কেয়ারটেকার আন্ডারে হলো, দেন তো একটা পার্টি গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, তখন তাহলে দুদক কিভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে? অবশ্যই সেজন্যই এই সংস্কারগুলো করার কথা আসলে বলা হচ্ছে, যে এই সরকারকে দিয়ে কিছু সংস্কার করিয়ে নেওয়া। সংস্কারের মধ্যে কিন্তু
একটু তফাৎ করা হচ্ছে। যেমন ইনু সাহেবই বলেছেন যে জরুরি সংস্কার অত্যাবশ্যকীয় সংস্কার। মানে অত্যাবশ্যকীয় সংস্কার বলতে সেগুলোই বোঝানো হচ্ছে যেগুলো না হলে শুধু নির্বাচন হয়ে যা আমরা পাবো সেটা রক্ষা করতে পারবো না। আপনি সেটাই বোধহয় ইঙ্গিত করতে চাইলেন যে নির্বাচন হলো, নির্বাচিত সরকার এলো, কিন্তু সেই সরকারের কোনো জবাবদিহিতা থাকলো না। জবাবদিহিতার জায়গাটা এনশিওর করা, এটা কিন্তু গণতন্ত্রের একটা প্রধানতম দিক বলা যায়। নির্বাচনের মাধ্যমে এটা আমরা শুরু করি, কিন্তু এটা এনশিওরড হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মাধ্যমে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবশ্যই দুদক আছে, আমাদের দুদক নাম দিয়েছি, অন্য দেশে হয়তো অন্য নাম, এবং এর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। শুধু আমি দুদক বলবো না, আমি বলবো বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, এটাও নিশ্চিত হতে হবে। এই যে আপনি অর্থ পাচারের প্রসঙ্গটা বললেন, অর্থ পাচার এইভাবে হতে পারতো না যদি বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারত। আমরা বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নরকে, এদের কয়েকজন বোধহয় পলাতক, এটা হচ্ছে খুবই লজ্জাজনক ব্যাপার। উনি যে সিনিয়র গবেষক, উনি বিআইডিএস এ কাজ করেছেন, উনি আমাদের অনেকের প্রিয় ব্যক্তি, মিডিয়াতে একসময় উনি খুবই আলোচিত ছিলেন, উনি বলেন ভালো, ওনার ইন্টারভিউ করেছি, আপনিও করেছেন, আমিও হয়তো করেছি। তো এটা খুবই দুঃখজনক যে তার আমলে রিজার্ভ চুরি হলো, এবং দীর্ঘদিন উনি এটা গোপন রাখলেন, জানতেও দিলেন না প্রধান নির্বাহীকে। আচ্ছা, এবং এই মানে যে আপনি চুরি হতে পারে কিন্তু উনি গোপন রেখেছেন। এবং তারপরে আমরা দেখলাম যে ব্যাংক খাতে বড় ধরনের লুটের ঘটনা ঘটেছে, ব্যাংক দখলের ঘটনা ঘটেছে। এগুলো কিন্তু নজিরবিহীন। এবং এগেইন সেখানে গোয়েন্দা সংস্থা ভূমিকা রেখেছে এবং সামরিক গোয়েন্দাদের ব্যবহার করা হয়েছে। এটা খুবই দুঃখজনক, এবং সামরিক বাহিনীর মর্যাদা, গ্রহণযোগ্যতা নষ্ট করে দেওয়ার জন্য এগুলো কিন্তু দায়ী ছিল। তো সেক্ষেত্রে কি মানে আমরা এত সংস্কারের কথা বলছি, আমরা গত 15 বছর, আমি আমার মিডিয়া দিয়ে বলতে পারি, আপনি অন্য জায়গা থেকে বলতে পারেন, সব ক্ষেত্রে যে ব্যাংকের কথা বললেন, এই গোয়েন্দা সংস্থাগুলোর একটা ভূমিকা ছিল অবশ্যই। তাহলে সেই জায়গাতে আমরা এখন যেন দেখতে পাচ্ছি সরকারের উপর ডিপেন্ড করছে গোয়েন্দা সংস্থার ভূমিকা কি। সো এখন গোয়েন্দা সংস্থাগুলো যে ভূমিকাতে আছে, পার্টি গভর্নমেন্টের সময়ে যেন একই রকম থাকে, সেটা জন্য কোনো সংস্কারের উদ্যোগ কোথায় হতে পারে, কোন জায়গাতে? সংস্কারের উদ্যোগ তো সেরকম দেখা যাচ্ছে না, যে মানে ডিজিএফআই থেকে নিয়ে, ডিবি থেকে নিয়ে, এনএসআই থেকে নিয়ে, এগুলোর মধ্যে কি হবে, এগুলো কিভাবে ব্যবহৃত হবে। এখন পুলিশ সংস্কারের একটা কমিশন আছে, রাইট? আমি আসতাম এখানে। হ্যাঁ, পুলিশ সংস্কারের একটা কমিশন আছে, যে তারা এখন কি করবে, পুলিশের যে পুরনো আইন কানুন সেগুলো দিয়ে পুলিশ পরিচালিত হলে এটা জনসেবায় নিয়োজিত হতে পারবে কিনা। পুলিশের বিরুদ্ধে তো একটা প্রচন্ড ঘৃণা তৈরি হয়েছে, বিশেষ করে জুলাই আগস্ট মাসে যে গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে আন্দোলন দমনের নামে, পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, পুলিশকে শুধু না, বিডিআর মানে বিজিবিকেও ব্যবহার করা হয়েছে। শুধু সেনাবাহিনী এক্ষেত্রে ব্যবহৃত হয়নি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। সেনাবাহিনী নিজেই সেটা রোধ করেছে, এবং তারা তো শেষে আন্দোলনে যোগদান করেছে, মানে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে, এবং সেই অবস্থানই তো আসলে সবকিছু গেম চেঞ্জ করে দিয়েছে, এবং সরকার পতনটা ত্বরান্বিত করেছে। সরকার পতন হয়তো হতোই, হয়তো আরো রক্তপাত হতো, আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতো, কিন্তু পতন হতোই, পরিস্থিতি সেই দিকে চলে গিয়েছিল। যাই হোক, সেনাবাহিনী সেটা উপলব্ধি করে একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে, এবং তারা এখনো ইতিবাচক ভূমিকা আছে। তো তার অর্থ এই না যে সেনাবাহিনীতেও কোনো রিফর্মের প্রয়োজন নেই, তা কিন্তু না। যেমন সেনা সংস্থা, গোয়েন্দা সংস্থা কিভাবে পরিচালিত হবে, এটা কি একটা স্বাধীন সংস্থা, নাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, নাকি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে, নাকি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে হবে। আমার মনে পড়ে ইন্টারভিউতে উনি সেনাপ্রধান বলেছেন যে ওরা একটা আলাদা সংস্থা, এই কথাটা কিন্তু উনি বলেছেন। না, বলছিলাম যে উনি বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, এবং এটাও উনি ইঙ্গিত করেছেন যে রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী থাকতে পারে। যদিও উনি বলেছেন যে এটা এমনিতে রাষ্ট্রপতি তো সুপ্রিম কমান্ডার, জি অবশ্যই সুপ্রিম কমান্ডার, কিন্তু সংবিধানে যেমন আছে যে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সবগুলো কাজ করতে হয়, দুই একটা কাজ বাদে। সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সরকারের নিয়ন্ত্রণেই সেনা বাহিনী থাকে, প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে, এবং এগুলো প্রধানমন্ত্রীকে আসলে সেনাবাহিনীর মতো অন্য প্রতিষ্ঠানের চেয়ে মানে তারপরে মানে কম্পারেটিভলি একটু ইন্ডিপেন্ডেন্ট থাকে। জি,
মানে আপনি ওখানে হয়তো গত 15 বছরে হয়েছে, বাট এরকম না যে প্রমোশনের ক্ষেত্রে খুব বেশি ইনফ্লুয়েন্স। এটা আমরা দেখছি যে গত কিছুদিন, গত কয়েক বছর হয়েছে, বাট আগে কিন্তু অতটা ছিল না। পার্টি গভর্নমেন্ট থাকার পরও তারা তাদের মতো করে কিন্তু নিজস্ব স্বাধীনতা মেনটেন করেই তারা চলতে পেরেছে। আমাদের এখানে শুধু সেনাবাহিনী না, বোধহয় ব্যারিস্টার রাজাক, আব্দুর রাজাক, উনি একজন সিনিয়র ব্যারিস্টার, লয়ার, তো উনি বোধহয় দেশে ফিরেছেন। একটা অনুষ্ঠানে উনি বলছিলেন যে মানে 1935 সালের ভারত শাসন আইনের পর থেকে বিগত সরকারের আগ পর্যন্ত জুডিশিয়ারি মোটামুটি ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করেছে। উনি হয়তো কথাটা বাড়িয়ে বলেছেন বা সরলীকরণ আছে, কিন্তু কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। আমরা কিন্তু দেখেছি যে সিটিং প্রাইম মিনিস্টারকে মানে অ্যাপিলেট ডিভিশন ডেকে পাঠিয়েছে, তার পক্ষে আইনজীবী উপস্থিত হওয়ার পরে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরি বলা হয়েছে জামিন নিয়ে, আপনার মনে আছে, এবং একজন বিচারপতি সিটিং প্রধানমন্ত্রীকে রং হেডেড বলেছিলেন এবং পত্রিকায় নিউজও হয়েছিল সেটা। আমি বলছি না যে উনি সঠিক বলেছিলেন, কিন্তু উনি বলতে পেরেছিলেন এবং বলে উনি দেশে থাকতে পেরেছিলেন, উনি চাকরিও করতে পেরেছেন এবং উনি আক্রান্ত হননি। তো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্সের একটা সূচক যে উনি বলতে পেরেছেন। হ্যাঁ, যেমন আমরা বলি যে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সের সূচক কি? সূচক হচ্ছে যে সরকার যদি বলে যে টাকা ছাপিয়ে দাও, গভর্নর যদি বলেন যে না ইনফ্লেশনের কারণে আমি টাকা ছাপিয়ে দেব না, তাহলে বুঝতে হবে যে ওনার একটা ইন্ডিপেন্ডেন্স আছে। তো এইগুলো, এই সূচকগুলো দিয়ে আমরা কিন্তু বুঝি যে কার ইন্ডিপেন্ডেন্স কতটা আছে, তাই না? তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স কিছুটা ছিল, সেই ইন্ডিপেন্ডেন্স ধসিয়ে দেওয়া হয়েছে। আমার তো মনে হয় যে সেনাবাহিনীকেও ধ্বংস করার একটা প্রক্রিয়া ছিল বিগত শাসনামলে। সেটা থেকে সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছে এই আন্দোলনের ভেতর দিয়ে, সমর্থন দানের ভেতর দিয়ে, এবং সেনাবাহিনীর মধ্যেও তাদের নিজস্ব চেষ্টা থাকতে হবে এটাকে যাতে পেশাদারি জায়গায় রাখা, নিজস্ব রিফর্মের জায়গায়। অবশ্যই রাজনৈতিক দলকে থাকতে হবে, সেনাবাহিনীকে থাকতে হবে, এমনকি ছাত্র সমাজের মধ্যেও কিন্তু রাজনীতি কিভাবে হবে, ছাত্র রাজনীতি কিভাবে হবে, তারপরে ইলেকশনগুলো কিভাবে হবে, ছাত্র প্রতিনিধি কিভাবে নির্বাচিত হবে, এর সঙ্গে জাতীয় রাজনীতি কি সম্পর্ক হবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের সিরিয়াস ডিবেট হতে হবে। সংলাপ, সামনে সংলাপের এই বিষয়গুলো আসছে, এগুলো আমার মনে হয় যে এই আলোচনা হচ্ছে। হ্যাঁ, এই আলোচনা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি গত 5 মাসে অনেক জায়গাতে বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়গুলো আকাঙ্ক্ষার জায়গা থেকে আলোচনাগুলো হচ্ছে। আপনি পুলিশ আর্মি নিয়ে কথা বলছিলাম, একইভাবে আমাদের প্রশাসন, সেখানেও একটা সংস্কারের বিষয় আছে। এবং অনেকে বলছে যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ অ্যারেস্ট হচ্ছে, এই প্রশাসনও তো একই রকম ভূমিকা পালন করেছে, বাট ওনারা যেন সব সাধু সন্ত হয়ে আছে। যাই হোক, সেই বিষয়ে আমরা যেতে চাচ্ছি না, আমরা যেতে চাচ্ছি এই জায়গাতে তাহলে একইভাবে এই প্রশাসনকে কিভাবে আপনি মানে এই পলিটিসাইজেশনের বাইরে রেখে, দুর্নীতির বাইরে রেখে কিভাবে একটা স্বাধীন প্রশাসন গড়ে তোলা সম্ভব? হ্যাঁ, প্রশাসনিক সংস্কার কমিশন একটা হয়েছে এবং এই কমিশন দেখা যাচ্ছে যে প্রশাসন থেকে বিরোধিতার মুখে পড়েছে আর কি। কিছু কিছু খবর বেরিয়েছে যে তারা এই করতে যাচ্ছে, ওই করতে যাচ্ছে, এইসব খবর থেকে, মানে এইসব খবর ঘিরে আন্ত ক্যাডার বিতর্ক শুরু হয়েছে এবং এরা প্রকাশ্যে জমায়েত করছে, হুমকি দিচ্ছে সরকারকে, এবং সরকার কিন্তু এর বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা নিতে পারছে বলে আমার মনে হয় না। কড়া পদক্ষেপ নিতে পারছে সরকার তো সব ক্ষেত্রেই মনে হয় না যে কড়া পদক্ষেপ নিতে পারছে। এই সরকারটা একটা অদ্ভুত রকম সরকার। মানে তারা, অনেকে বলছে যে এটা এনজিও ধরনের সরকার, যেহেতু এনজিও লোকজন এখানে বেশি আছে। তো ওটা তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমি যাদেরকে, মানে আমার যারা পরিচিত আমি তাদের নাম দিচ্ছি। উনি লাস্ট ইন্টারভিউতে যেভাবে কথা বলেছেন, তাতে কিন্তু ওনার মধ্যে দৃঢ়তার একটু অভাব আমি লক্ষ্য করেছি। বাট মানুষ সবাই এটা পছন্দ করেছে যে উনি সরলভাবে কথা বলেছেন, সরল স্বীকারোক্তি করেছেন, উনি কোনো মিথ্যাচারের আশ্রয় নেননি এবং কপটতা করেননি, সেটা তো অবশ্যই কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বলেন যে যদি লেগে যায়, হ্যাঁ, তখন আবার মানুষ একটু আস্থার, সেই কথাটাই আমি বলছিলাম যে ওনার মধ্যে দৃঢ় মনোবলের অভাব, যেটা শুরুর দিকে দেখা গিয়েছিল, সেটা বোধহয় একটু রিডিউসড মনে হচ্ছে, একটু ঘাটতির দিকে শিথিল মনে হচ্ছে। এবং উনি বারবারই বলছেন যে আমি ফ্যাসিলিটেটরের ভূমিকায়, আমরা সহায়কের ভূমিকায় সহায়তা করব, আপনারা সবাই ঠিক করে দেবেন। তো এখানে বোঝা যাচ্ছে সরকার যে একটা স্বতন্ত্র সত্তা, সেই ব্যাপারটা এখন আর
কাজ করছে বলে মনে হয়। মানে এটাও বলছেন যে আমি এখন দিন গুনছি যাতে মানে ওই ইলেকশনের জন্য ক্ষমতা হস্তান্তর করবেন। পলিটিক্যাল পার্টিগুলো চায়, তাহলে সি অফিসের প্রেস উইং থেকে বলা হয়েছে যে এই বছরের মধ্যে, আর যদি অধিকতর সংস্কার লাগে তাহলে আরো 6 মাস। উনি আগে বলেছেন, এখন আবার মানে আবারও বলা হয়েছে। তো আমরা যে দেখলাম যে এর মধ্যে আমরা শেষের দিকে একটু পলিটিক্যালি দেখলাম যে বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন। এর আগে দীর্ঘদিন উনি চাইলেও যেতে পারেন। আরেক নেত্রী ভারতে আছেন, তাদের সম্ভাব্য উত্তরসূরি বেগম জিয়ার, যেটা আমাদের মানে যে কালচার, তারেক রহমান লন্ডনে আছেন, শেখ হাসিনার ছেলে জয় ওয়াশিংটনে বা যুক্তরাষ্ট্রে আছেন। মানে ওই অর্থে কি আপনার মনে হচ্ছে বাংলাদেশ এখন পলিটিক্যালি টপ জায়গা থেকে অভিভাবক শূন্য অবস্থায় আছি আমরা? একটা কথা বাজারে এসছে কালকের পর থেকে যে খালেদা জিয়া চিকিৎসার জন্য গেলেন, উনি সম্ভবত আর ফিরবেন না। এটা একটা প্রচারণার মতো আছে। আমাদের মনে আছে 111-এর পরে এরকম ঘটনাগুলি ঘটেছিল আর কি, -2 বলা হতো, কেউ যেতে চাচ্ছেন না, জোর করে পাঠানোর চেষ্টা হচ্ছে, কাউকে ফিরতে বাধা দেওয়া হচ্ছে ইত্যাদি। তো তখন সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল। আসলে সেটা সেনা সমর্থিত না, সেনা নিয়ন্ত্রিত সরকার ছিল। তো এই সরকার কিন্তু সেরকম না, এবং সেনাবাহিনী তো রোল প্লে করছে না, সেনাবাহিনী সেটা অ্যাসার্টও করছে না। এবং সেনাপ্রধানের লাস্ট ইন্টারভিউতে দেখা গেল যে উনি বলেছেন যে আমি তো কোনো নাক গলাবো না, আমার বাহিনীকেও নাক গলাতে দেব না। এবং সেটা উনি ওনার বাহিনীর সদস্যদের বলেছেন যে মানে ইন্টারনাল মিটিংয়ে আমরা নির্বাচন পর্যন্ত থাকবো। জি, এবং উনি কিন্তু খালেদা জিয়া বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন, সস্ত্রীক দেখা করেছেন। এটা নিয়ে নানা রকম স্পেকুলেশনস বাজারে আছে। আমরা জানি না কি কথা হয়েছে, কারণ আমরা ছিলাম না কেউ, বা আমাদের কোনো সূত্র নাই। কিন্তু মনে হয় যে এটা একটা সদিচ্ছাপূর্ণ সাক্ষাৎ ছিল। এবং বাজারে যেসব গুজব আছে যে বিএনপিকে বিরোধী দল হিসেবে রেখে একটা কিংস পার্টি করে বা ইসলামপন্থীদের একসঙ্গে করে সরকার পরিচালনার বা তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, এই যে একটা প্রচারণা চলছে, ইমিডিয়েট পাস যারা ক্ষমতায় ছিলেন ওনারা এই প্রচারণা বেশি চালাচ্ছেন। এবং এর সঙ্গে আমাদের প্রতিবেশী দেশও হয়তো কিছুটা জড়িত, কারণ তারা শুরু থেকেই ব্র্যান্ড করার চেষ্টা করছে যে এটা একটা জঙ্গি হামলা ছিল, এটা কোনো আন্দোলন ছিল না, এবং এটা একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ছিল ইত্যাদি। এবং বাংলাদেশ দক্ষিণ দিকে চলে গেছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, এইসব। তো এই প্রচারণার অংশ হতে পারে এটা। কিন্তু মনে হয় যে ফেয়ার ইলেকশন যদি হয় সামনে, এবং আমরা তো আশা করি ফেয়ার ইলেকশন হবে, ফেয়ার ইলেকশন হলে ফলাফল কি হবে মোটামুটি আমাদের জানা আছে। আমি তো মনে করি যে ফেয়ার ইলেকশন হলে বিএনপি নির্বাচনে জিতবে। বিএনপি যদি এককভাবে অংশ নেয়, বিএনপি নির্বাচনে জিতবে। এবং প্রশ্ন হচ্ছে যে বিএনপি জিতুক বা যেই জিতুক, যে আকাঙ্ক্ষার কথা এখন আমরা আলোচনা বলছি, সেটা আসলে ক্ষমতাসীন হওয়ার পরে ওনারা কিভাবে সেটা রিফ্লেক্টেড করবে। জি, এখানে প্রত্যাশাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু সংস্কারের পক্ষেই অবস্থান নিয়েছে। সেটা সংস্কারের মাত্রা এবং গভীরতা কতটা, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। সংস্কার নিয়ে কারো কোনো বিতর্ক নাই। এবং সবাই কিন্তু এই ব্যাপারে একমত যে সংবিধানেও সংস্কার প্রয়োজন। কতখানি প্রয়োজন সেটা নিয়ে বিতর্ক আছে। সংবিধানের সংস্কার প্রয়োজন। আর হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা প্রয়োজন। ফলে সামনে একটা বড় কর্মযজ্ঞ আছে। সেই কর্মযজ্ঞে এই সরকার কতখানি অংশ নিতে পারবে এটা নিয়ে বিতর্ক আছে। কারণ সরকার তো সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারছে না, মানে পরিবেশও নাই। এবং তাদের উপদেষ্টা পরিষদের মধ্যেও দুর্বলতা আছে, যেটা ইউনূস সাহেবের সর্বশেষ সাক্ষাৎকারে কিন্তু প্রকাশ পেয়েছে। উনি বলেছেন, কিন্তু উনি একটা টাইমলাইনও দিয়ে দিয়েছেন যাতে কেউ অন্যরকম কিছু ভাবতে না পারে। সেটাই। হাসান মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চিফ অ্যাডভাইজার যে টাইমলাইন দিয়েছেন, এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জুন মাসের মধ্যে যে নির্বাচন হবে, নির্বাচনে আপনি যেটা বলছিলেন যারাই নির্বাচিত হোক তাদের একটা বিশাল কর্মযজ্ঞ থাকবে, এবং সেই কর্মযজ্ঞ এখনকার আকাঙ্ক্ষার থেকে ওনারা সেটা বাস্তবায়ন করবেন সেই আশা রাখতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।